তো শুরু হচ্ছে আজকের আমাদের নতুন এপিসোড একটা নিউমেরিক্যালসের ক্লাস 12দের জন্যে। অলরেডি আগের এপিসোডটা যেটা আমরা আপলোড করেছিলাম আশা করি তোরা দেখেছিস। যদি না দেখে থাকিস এখনও, গো অ্যান্ড চেক আওয়ার ইউটিউব চ্যানেল। এবার আজকে একটা আমরা এপিসোড করছি, সেটা আমরা আপলোড দিচ্ছি। আর এরপরে আরও দুটো এপিসোড হবে নিউমেরিক্যালসের ওপরে, সেটা আশা করি এই কটা দেখলে তোদের মোটামুটি নিউমেরিক্যালসের ওপর একটা ক্লিয়ার কনসেপশন তৈরি হয়ে যাবে যে ক্লাস 12-এ কী কী টাইপের নিউমেরিক্যালস আসতে পারে। এরপরে আমরা আরও ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনেও যাব, সেটা আর একটা এপিসোড আমরা আপলোড করব। মোটামুটি পরীক্ষার আগে এই কটা এপিসোড ভালো করে দেখে নিবি, যে যে জায়গাগুলো মেনলি প্রবলেম হয় সেগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করছি। আই হোপ তোদের পরীক্ষা দারুণ যাবে সবার। এই কটা এপিসোড ভালো করে দেখে নে। শুরু হচ্ছে আজকের এপিসোড। আগের দিন যেখানে স্টপ করেছিলাম সেখান থেকে আমরা স্টার্ট করছি। নেক্সট কোয়েশ্চেন তোদের স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছিস, পড়া যাক। দ্য টোটাল এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ অ্যাবাউট -3.4 ইলেকট্রন ভোল্ট। হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি of the electron in this state? And the second one is what is the potential energy of the electron in this state? তাহলে এটা আমরা করছি 3-1। তাহলে প্রথম দেখ, টোটাল এনার্জি ই টোটাল ইকুয়ালস টু বলে দেওয়া আছে কত, -3.4 এত ইভি, এত ইলেকট্রন ভোল্ট। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু মাইনাস অফ টোটাল এনার্জি, মানে ই টোটাল। তাহলে বুঝতেই পারছিস যে এখানে ভ্যালুটা কত হয়ে যাবে কাইনেটিক এনার্জির, দ্যাট ইজ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, শুধু 3.4 ইলেকট্রন ভোল্ট হয়ে গেল। এটা হয়ে গেল এর পার্টের কোয়েশ্চেন। বি পার্টের কোয়েশ্চেনে আসি, পোটেনশিয়াল এনার্জি। ফর্মুলা কি হয় পোটেনশিয়াল এনার্জি? পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু -2 অফ কাইনেটিক এনার্জি। তার মানে -2 ইন্টু কাইনেটিক এনার্জি কত বেরিয়েছে, 3.4 এত ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিনস -6.8 ইলেকট্রন ভোল্ট হয়ে গেল আমার পোটেনশিয়াল এনার্জি। এবার অঙ্কে যদি এরকম টোটাল এনার্জিটা যদি দেওয়া না থাকে তখন আমরা কি করব না, আমরা জানি ইএন, আগের এপিসোডেও আমরা আলোচনা করেছি, ইএন টোটাল এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম -13.6 বাই n² এত ইলেকট্রন ভোল্ট। যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 1, তাই জেড এর ভ্যালুটা আমরা বসালাম না, টোটাল -13.6 বাই n² আমরা বসিয়ে দিলাম। এবারে যদি ফার্স্ট এক্সাইটেড স্টেট বলে তাহলে n ইকুয়ালস টু 2 বসাবো, সেকেন্ড এক্সাইটেড স্টেট বললে n ইকুয়ালস টু 3 বসাবো, ফোর্থ এক্সাইটেড স্টেট বললে n ইকুয়ালস টু 5 বসাবো, থার্ড এক্সাইটেড স্টেট বললে n ইকুয়ালস টু 4 বসাবো। মানে যত এক্সাইটেড স্টেট বলবে তার থেকে এক বাড়িয়ে বসাবো, তাহলে n এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, বেরিয়ে যাবে টোটাল এনার্জি। এবার টোটাল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি কীভাবে বার করতে হয় সেটা আমরা একটু আগেই দেখলাম। এবারে আসি 3-2 কি আছে দেখ, ক্যালকুলেট দ্য মাস ডিফেক্ট অ্যান্ড বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ এনি, মানে নিয়ন 2010, মাস নাম্বার 20, প্রোটন নাম্বার 10, গিভেন মাস অফ নিয়ন নিউক্লিয়াস ইজ দিস, mass of H11 equals to this, mass of neutron N10 equals to this, এত U। U means আমার অ্যাটমিক মাস ইউনিট, AMU বা U হিসেবে লেখা হয়। আমরা জানি যে মাস ডিফেক্টের ফর্মুলা কি হয়, del M equals to ZMP প্লাস A minus Z MN, পুরোটা মাইনাস ক্যাপিটাল M। ভালো করে দেখ, এটা কার জন্য করছি, XAZ এই নিউক্লিয়াসটার জন্য, যেখানে মাস নাম্বারটা হচ্ছে A নিউক্লিয়াস মানে A, X নিউক্লিয়াসের মাস নাম্বার A, আর প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বার হচ্ছে Z। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে নিউট্রন নাম্বার কি হবে, A মাইনাস Z, কারণ আমরা জানি যে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার মিলেই আমার মাস নাম্বারটা তৈরি হয়। এবার XAZ এর আমার প্রোটন কতগুলো আছে না, জেডখানা। তাহলে একটা প্রোটনের মাস যদি এমপি হয়, জেডখানা প্রোটনের মাস হবে ZMP। ওই একটা পেনের দাম 5 টাকা, তাহলে 10টা পেনের দাম কত হবে, ওই থিওরি। নিউট্রন কতগুলো আছে, A মাইনাস জেডখানা, তাহলে একটা নিউট্রনের মাস যদি MN হয়, A মাইনাস জেডখানা নিউট্রনের মাস কত হবে, A মাইনাস জেড ইন্টু MN। টোটালটা প্লাস করলেই নিউক্লিয়াসের মাস, বাট নিউক্লিয়াসের মাস ইজ ক্যাপিটাল M, তাহলে মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার মাস ডিফেক্ট।
অনেকের প্রশ্ন হতে পারে যে দাদা এটা মাইনাস করলে তো 0 পাওয়া উচিত, কারণ এটাই তো আমার নিউক্লিয়াসের টোটাল মাস, কারণ আমরা জানি নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন দিয়েই তৈরি। তাহলে এক্ষেত্রে আমরা টোটাল মাস মাইনাস নিউক্লিয়াসের মাস করছি, তাহলে তো 0 হয়ে যাওয়ার কথা, কারণ এটাই তো ক্যাপিটাল এম মাইনাস ক্যাপিটাল এম করছি, তাহলে তো 0। কিন্তু এখানেই হচ্ছে গন্ডগোল, সে কারণে এটা মাস ডিফেক্ট। একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন এইভাবে আছে, এইভাবে আমরা ধরেই নিই যে প্রোটন নিউট্রন ফিচার স্ফেরিক্যালি সিমেট্রিক ইন নেচার। তাহলে দেখ এই যে গ্যাপগুলো পড়ে থাকছে, এই গ্যাপগুলোরও তো একটা মাস থাকবে। সেই কারণে প্রোটন নিউট্রনের টোটাল মাসটা নিউক্লিয়াসের মাসের পুরোপুরি সমান হয় না, ইকুইভ্যালেন্ট হতে পারে, পুরোপুরি সমান হয় না। আর এই ভয়েড স্পেসগুলোর মাসটাকেই আমরা মাস ডিফেক্ট বলে চালাই। তাহলে এক্ষেত্রে আমরা এবার আগে মাস ডিফেক্টটা আলোচনা করি। তাহলে আমার মাস ডিফেক্টের ফর্মুলাটা আমরা যদি আরেকবার লিখি, ডেল এম ইকুয়ালস টু জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস ক্যাপিটাল এম। তাহলে দেখ জেড এর ভ্যালু কত দেওয়া আছে, জেড মানে কি নাম্বার অফ প্রোটন, তাহলে নিয়ন আমার ইয়েটা কি নিউক্লিয়াসটা কি নিয়ন 20 10, তাহলে নাম্বার অফ প্রোটন কত 10, তাহলে জেড এর জায়গায় 10 বসিয়ে দেবো। এমপির ভ্যালু দেওয়া আছে দেখ মাস অফ প্রোটন যেটা H11 সেটাই হচ্ছে মাস অফ প্রোটন, তাহলে কত 1.007825 জেড এমপি হয়ে গেল, প্লাস এ মাইনাস জেড, এ কত 20 মাইনাস জেড কত 10 ইন্টু এম এন কত আছে মাস অফ নিউট্রন দেওয়াই আছে 1.008665 মাইনাস ক্যাপিটাল এম মানে কি মাস অফ নিউক্লিয়াস, সেটা হচ্ছে এনি কত দেওয়া আছে, দেখে নিবি যে তিনটে ভ্যালুর মধ্যে সব থেকে বড় ভ্যালু যেটা সেটাই হচ্ছে নিউক্লিয়াসের মাস, মানে এখানে কত হবে 19.992397 তাহলে ইকুয়ালস টু করলে আমরা ডেলেমের ভ্যালু পেয়ে যাব, সেটা হচ্ছে কত 0.172503 এত ইউ। এবার তো মনে হতে পারে যে দাদা এত তাড়াতাড়ি কী করে করলো, দাদা হিউম্যান কম্পিউটার একদমই নয়, অ্যাকচুয়ালি আগে থেকে আমি ক্যালকুলেশন করেই রেখেছি ক্যালকুলেটারে, সে কারণে আমি চট করে বসাতে পারছি, নাথিং এলস। তো তোদের একটু হাতে কষে কষতে হবে, যারা সিবিএসসি আছিস তাদের তো একটু কষ্ট হবে, আইএসসিদের তো কোনো প্রবলেমই নেই, ক্যালকুলেটার আছে, মারুগুলি দেখো খেল। এবার তাহলে বাইন্ডিং এনার্জি কী হবে, ডেল্টা ই ইকুয়ালস টু ডেলেম যেটা বেরোলো মানে 0.172503 ডেলেম যেটা বেরোলো তার সঙ্গে 931 মাল্টিপ্লাই করে দেয়, তাহলে কত চলে আসবে 600293 এত এমইভি মেগা ইলেকট্রন ভোল্ট। এবার এখানে তো শুধু বাইন্ডিং এনার্জি বার করতে বলেনি, বাইন্ডিং এনার্জি শুধু বার করতে বললে এত দূর করে রেখে দিতাম, এখানে বলেছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বার করতে, মানে ডেল ই বাই এ বার করতে হবে। ডেল ই কত বেরিয়েছে 160.600293 বাই এ মাস নাম্বার কত দেওয়া আছে 20, তাহলে করলে দেখবি 8.03 এমইভি চলে আসবে, দিস ইজ দ্য আনসার। এইবারে এইখানে একটা তোদের কথা বলে দিই, যদি দেখিস যে এখানে যেরকম দেখ প্রত্যেকটা ইউতে আছে, অ্যাটমিক মাস ইউনিটে আছে, মাস অফ নিউক্লিয়াস, মাস অফ হাইড্রোজেন, মাস মানে মাস অফ প্রোটন আর কি, মাস অফ নিউট্রন সবকটা ইউতে আছে, তাই আমরা ডেল এম বার করে 931 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, সোজা আমার বেরিয়ে গেল বাইন্ডিং এনার্জি। কিন্তু যদি এটা ইউতে না থেকে কেজিতে থাকতো, তাহলে কেজিতে থাকলে কি হবে 931 আমরা মাল্টিপ্লাই করতাম না, মানে সবকটা ধর এত কেজি এত কেজি এত কেজি করে আছে, তাহলে ডেল এম যেভাবে বার করার কথা আমরা সেভাবেই বার করতাম, কিন্তু ডেলিটার ক্ষেত্রে কি করে দিতাম ডেল ই ইকুয়ালস টু ডেল এম সি স্কোয়ার, মানে ডেল এম যত বেরিয়েছে সাপোজ একটা কিছু এত কেজি বেরিয়েছে ইন্টু সি মানে কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তার হোল স্কোয়ার করে দিতাম, এত জুল চলে আসতো। তাহলে কেজিতে থাকলে ডেল এম যেভাবে বার করার কথা আমরা সেভাবেই বার করব ভ্যালুগুলো বসিয়ে,
বাইন্ডিং এনার্জি বার করার সময় গন্ডগোলটা হতো, সেটা করতাম কি 3 × 10⁸ হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতাম। আর যদি ইউতে থাকে তাহলে ডেলেমের সঙ্গে 931 মাল্টিপ্লাই করব। ক্লিয়ার হয়েছে? বেশ, এবারে আমরা নেক্সট অঙ্কে যাই। তোরা প্রত্যেকে দেখতে পাচ্ছিস আশা করি স্ক্রিনে 4-এর 1। একটু আগেই যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম না, যে হাউ মাচ, দেখ মানে কেজিতে থাকলে কি হবে আর ওখানে থাকলে বা ইউতে থাকলে কি হবে, যে 931 দিয়ে মাল্টিপ্লাই করবো আর 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তার হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, সেরকম একটা অঙ্ক এসছে। দেখ 4-এর 1 স্ক্রিনে দেখতে পাচ্ছিস, অঙ্কটা পড়া যাক। হাউ মাচ এনার্জি ইজ রিলিজড ইন দ্য অ্যানিহিলেশন অফ অ্যান ইলেকট্রন। ভালো কথা, আগে অ্যানিহিলেশন অফ ইলেকট্রনের ইকুয়েশনটা লেখা যাক। E প্লাস প্লাস E মাইনাস দ্যাট ইকুয়ালস টু এইচ নিউ টোটাল এনার্জি। তাহলে এক্ষেত্রে ডেল এম ইকুয়ালস টু কত হবে? দেখ দুটো ইলেকট্রন আছে, তাহলে 2 ইন্টু মাস অফ ইলেকট্রন কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি ইকুয়ালস টু কত হয়ে যাবে? 18.2 ইন্টু 10⁻31 কেজি। এবার যেহেতু এটা কেজিতে বেরিয়েছে, তাহলে ডেল ই ইকুয়ালস টু কী হয়ে যাবে? ডেল এম ইন্টু সি স্কোয়ার, মানে 18.2 ইন্টু 10⁻31 কেজি ইন্টু সি স্কোয়ার, মানে 3 ইন্টু 10⁸ তার হোল স্কোয়ার। তাহলে সবকটা ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে চলে আসবে 163.8 ইন্টু 10⁻15 এত ইকুয়ালস টু, মানে এটাকে যদি আরেকবার জুলে করে নিই, ইকুয়ালস টু 1.638 ইন্টু 10⁻, মানে এত জুলই বেরোলো, এটাকে 10⁻−13 টার্মসে নিয়ে আসতে চাইছি, -13 এত জুল। তুই চাইলে এত দূরও রেখে দিতে পারিস। তো এইটা হচ্ছে আমাদের অ্যানিহিলেশনের অঙ্ক। যদি দুটো এইভাবে ইলেকট্রনের মধ্যে মানে অ্যানিহিলেট হয়, তাহলে সেক্ষেত্রে 2 ইন্টু, যেহেতু দুটো ইলেকট্রন আছে, 2 ইন্টু ইলেকট্রনের মাস কেজিতে আছে বলে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড তার হোল স্কোয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, যেটা আগের অঙ্কেই আমরা বলেছি। এবার আমরা 4-এর 2-তে আসি। স্ক্রিনে তোরা দেখতেই পাচ্ছিস 2-এর সামটা। The deviation produced for the violet, yellow and the red lights for crown glass are 3.75 degree, 3.25 degree and 2.86 degree respectively. Calculate the dispersive power of the crown glass. আগে আমরা dispersive পাওয়ারের ফর্মুলাটা দেখি। ওমেগা ইকুয়ালস টু ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা ওয়াই। ডেল্টা ভি হচ্ছে dispersive power for the violet ray, this is the dispersive power for the red ray, this is the dispersive power for the yellow ray. সব কটা ভ্যালু দেওয়া আছে, পুট দ্য ভ্যালু গেট দ্য রেজাল্ট। কত দেওয়া আছে? 3.75 ডিগ্রি মাইনাস 2.86 ডিগ্রি ডিভাইডেড বাই 3.25 ডিগ্রি। সব কটা করলে আমরা নিয়ারলি পেয়ে যাব কত? 0.274 নিয়ার অ্যাবাউট। এবার যখন দেখবি যে এটা ডিগ্রিতে দেওয়া আছে, অনেক সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলাতেও দেওয়া থাকে। যদি ডিসপারসিভ পাওয়ার, মানে ধর ভায়োলেটের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এত, ওর জন্য রেড কালারের জন্য এত, ইয়েলো কালারের জন্য এত, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিসপারসিভ পাওয়ারের ফর্মুলাটা দাঁড়িয়ে যায় ওমেগা ইকুয়ালস টু মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ওয়াই মাইনাস 1। সবকটা ভ্যালু দেওয়া থাকবে, পুট দ্য ভ্যালু গেট দ্য রেজাল্ট। এবার অনেকের প্রশ্ন হতে পারে, দাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়েছে নাকি অ্যাঙ্গেল দিয়েছে, বুঝবো কী করে? না, ডিগ্রি যদি দেওয়া থাকে সোজা একদম ক্লিয়ার কাট আনসার। ডিগ্রি যদি দেওয়া থাকে এই ফর্মুলা, ডিগ্রি না দেওয়া থাকলে এই ফর্মুলা। এবারে আরেকটা জিনিস হতে পারে যে অনেক সময় দেখবি ইয়েলো কালারেরটা বলে দেওয়া থাকে না, এখানে বলে দেওয়া আছে ভাগ্য ভালো, অনেক সময় থাকে না। তাহলে না থাকলে কি অঙ্ক ছেড়ে দিয়ে আসবো? একদমই নয়। যদি ইয়েলো কালার না থাকে তাহলে কি হবে না, ভায়োলেট কালার যেটা আর রেড কালার যেটা দেওয়া আছে প্লাস করে ডিভাইডেড বাই 2, মানে মিনটা নিচ্ছি। সেটা অ্যাঙ্গেলের ক্ষেত্রেও হতে পারে বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রেও হতে পারে। রেড প্লাস ভায়োলেট ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু ইয়েলো পেয়ে যাব।
থার্ডের কোয়েশ্চেনটা কি আছে তোরা দেখ, প্রত্যেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছিস যে অ্যাট রেজোনেন্স হোয়াট ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল অফ অ্যান এলসিআর সার্কিট। রেজোনেন্সের জন্য আমার পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম হয় আমরা জানি, তাহলে পাওয়ার ফ্যাক্টরকে কী দিয়ে নোটিফাই করি, সেটা হচ্ছে কস ফাই। কস ফাই ম্যাক্সিমাম মানে কত হবে 1, কততে হয় 1 কস, তাহলে কস ফাই 1 কস কততে 1 হয় কস 0 ডিগ্রিতে, তার মানে দেখ ফাই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলে আমাদের রেজোনেন্স যখন হবে এলসিআর সার্কিটটা ফেজ অ্যাঙ্গেল হবে এইটা রেজোনেন্সের ক্ষেত্রে। এবারে 5-এরটায় আসি, তোরা 5-এর কোয়েশ্চেন প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছিস। 5-এর 1, 3 point charges of 50 microcoulomb 50 nanocoulomb each are kept at the vertices of an equilateral triangle having each side 3 meter. Calculate the electrostatic potential energy of the system. আচ্ছা, এবার দেখ পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হয়, PE equals to 1/4 pi epsilon naught Q1 Q2 by R। কী করে আসে যদি মনে না থাকে একবার চট করে দেখিয়ে দিচ্ছি, দেখে নে। পোটেনশিয়াল এনার্জি মানেই ওয়ার্ক ডান মানে কি চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। চার্জ, একটা চার্জকে আমরা কিউটাকে Q1 ধরলাম, ভি এর ফর্মুলা আমরা জানি কি 1/4 pi epsilon naught Q by R, সেই কিউটাকে Q2 ধরলাম, তাহলে হয়ে গেল দেখ 1/4 pi epsilon naught Q1 Q2 by R। দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। যদি দেখিস অঙ্কে চার্জ দিয়ে প্রশ্ন দিয়েছে তাহলে Q1 Q2 by R, যদি অ্যাঙ্গেল দিয়ে প্রশ্ন থাকে তাহলে P ডট ই, PE cos থিটা, পিটা ছিল ডাইপোল মোমেন্ট, দেখবি ফার্স্ট এপিসোডে আমরা সেই রকম একটা অঙ্ক করেও ছিলাম PE cos থিটা দিয়ে 0 আর 360 নিয়ে। তো কোন ফর্মুলাটা কাজে লাগাবি, কখন লাগাবি আশা করি বুঝতে পেরেছিস। যদি অ্যাঙ্গেল দিয়ে দেওয়া থাকে তাহলে P ডট ই, PE cos থিটা, আর যদি চার্জ দিয়ে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা যেটা এখানে কাজে লাগছে। তাহলে এরকম যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তার প্রত্যেকটা ভার্টিসেসে আছে 50 ন্যানোকুলম, এখানে আছে 50 ন্যানোকুলম, এখানে আছে 50 ন্যানোকুলম, প্রত্যেকটা 3 মিটার করে আছে। তার মানে দেখ পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হয়ে যাবে, তাহলে দেখ এই দুটো চার্জের জন্য একটা পাবো, এই দুটো চার্জের জন্য একটা পাবো, এই দুটো চার্জের জন্য একটা পাবো। যেহেতু তিনটেই সমান, মানে অ্যাকচুয়ালি আমরা যদি ফর্মুলাটা লিখি এইভাবে 1/4 pi epsilon naught কমন চলে গেল ইন্টু 3 ইন্টু দেখ Q1 Q2 by R, কারণ তিনটে চার্জই সমান, তিনটে ডিস্টেন্সও সমান, তাহলে 3 ইন্টু 1/4 pi epsilon naught মানে কত 9 ইন্টু 10 to the power 9 ইন্টু Q1 Q2 মানে কত 50 ন্যানোকুলম, মানে 50 ইন্টু 50 ইন্টু 10 to the power -9 তার হোল স্কোয়ার, ন্যানোকুলম থেকে কুলম্বে নিয়ে আসছি, ডিভাইডেড বাই আর কত 3 কেটে কুটে গেল। ক্যালকুলেট করলে, পুরোটা ক্যালকুলেট করলে দেখবি কত আসছে 2.25 ইন্টু 10 to the power -5 এত জুল। এইবারে আসি 5-এর 2-তে। 5-এর 2-তে কি বলা আছে দেখ, দুটো এরকম কন্ডাক্টিং ওয়্যার আছে, দুটো একই দিকে যাচ্ছে, একটা 5 অ্যাম্পিয়ার আর এদিকে যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, ভেতরে ভ্যাকুয়াম আছে, এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা এ ওয়্যার, এটা বি ওয়্যার। কি বলেছে, টু লং স্ট্রেট ওয়্যার্স এ অ্যান্ড বি আর কেপ্ট প্যারালাল টু ইচ আদার 5 সেন্টিমিটার অ্যাপার্ট ইন ভ্যাকুয়াম, দে ক্যারি কারেন্টস of 5 ampere and 10 ampere respectively in the same direction as shown. Calculate force per unit length acting on wire B due to the current flowing in wire A. আমরা কি জানি ফোর্স পার ইউনিট লেন্থের ফর্মুলা F by L equals to mu naught by 4 pi into 2I1 I2 by R. এটা যদি অপোজিট ডিরেকশনে কারেন্ট যেত, একটা উপরে একটা নিচে কিংবা দুটোই নিচে, তাহলে কিন্তু কিছু অসুবিধে হতো না, এটাই আসতো। শুধু হতো কি একই দিকে কারেন্ট গেলে এই ফোর্সটা হয়ে যায় অ্যাট্রাকটিভ ইন নেচার, মানে এক্ষেত্রে অ্যাট্রাকটিভ নেচার পাবো ফোর্সের। যদি উল্টো দিকে কারেন্ট যেত তাহলে আমরা সেটা পেতাম, মানে একটা ধর এটা উপরে এটা নিচে, কিংবা এটা নিচে এটা উপরে, তাহলে ফোর্সটা হয়ে যেত রিপালসিভ। এর থেকে বেশি কিছু না, ক্যালকুলেশন একই থাকতো। তাহলে দিস ইকুয়ালস টু mu naught by 4 pi এর এবার আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম, which is 10 to the power -7 into 2 into I1 I2 মানে কত 5 into 10
ডিভাইডেড বাই আর, আর মানে তাদের মধ্যে ডিস্টেন্স কত আছে 5 সেন্টিমিটার, সেটা মিটারে করলে 5 × 10⁻²। তাহলে সব কটা জিনিস যদি আমরা ক্যালকুলেট করে নিই, 5 5 কেটে কেটে গেল, তাহলে 2 × 10⁻⁴ এত নিউটন পার মিটার। ডান। এবারে আসি সাবপার্ট 3-তে। কি বলেছে দেখ, স্ক্রিনে ভালো করে দেওয়া আছে, অঙ্কটা ভালো করে পড়। ফাইন্ড দ্য রেশিও of the radius of the third orbit of the to the radius of the second orbit of hydrogen atom। ভালো কথা, এই ধরনের অঙ্ক কি করবি, যেহেতু এটা হাইড্রোজেন অ্যাটম দিয়ে দিয়েছে, Rn proportional to n স্কোয়ার, ঠিক আছে, অ্যাকচুয়ালি হয় n²/z, এইটাই মাথায় রাখিস। কারণ অনেক সময় হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন একটা, লিথিয়াম একটা, হাইড্রোজেন একটা, হিলিয়াম একটা, হিলিয়াম একটা, লিথিয়াম একটা, তখন তো সেক্ষেত্রে আমার জেডের ভ্যালুটা কাজে লাগবেই। তো এইটা হচ্ছে ব্যাপার, তখন জেডটা হচ্ছে এটা। যদি এনার্জি দেওয়া থাকতো, এনার্জি En হয়ে যেত z²/n², মানে En প্রপোর্শনাল টু, একটু আগেও আমরা এনার্জির একটা অঙ্ক করেছি। আর যদি টাইম পিরিয়ড দেওয়া থাকতো, টাইম পিরিয়ড প্রপোর্শনাল টু Tn প্রপোর্শনাল টু n³/z, ঠিক আছে। টাইম পিরিয়ডটা যখন বের করতে বলে তখন সেক্ষেত্রে জেডটা 1ই হয় সবসময়, জেনারেলি 99% ক্ষেত্রে এটাই হয়, কারণ টাইম পিরিয়ডটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই দেওয়া থাকে আর কি। তো ঠিক আছে, আমরা এখন এইটা নিয়ে কাজ করছি, যেহেতু এখানে আমরা হাইড্রোজেন অ্যাটম দিয়ে দিয়েছে, তাই জেডটা এক্ষেত্রে 1। এটা এনার্জিও বলতে পারতো, টাইম পিরিয়ডও বলতে পারতো। ফর্মুলাগুলো শুধু 3টের আলাদা, বাদ বাকি প্রসেস 3টের ক্ষেত্রেই সেম, সেটা আমার রেডিয়াস বলুক, এনার্জি বলুক, কিংবা টাইম পিরিয়ড বলুক। তাহলে এই ক্ষেত্রে কি হবে না, R3 থার্ড অরবিটের জন্য বাই R2 ইকুয়ালস টু কী হবে, 3² / 2² ইকুয়ালস টু 9/4, দ্যাট ইজ রেশিওটা হচ্ছে 9:4। একটা জিনিস সবসময় মাথায় রাখবি, এটা থার্ড অরবিট বলেছে, থার্ড এক্সাইটেশন স্টেট নয়। যদি থার্ড অরবিট বলে থাকে তাই n এর ভ্যালু দেখ 3 নিয়েছি, সেকেন্ড অরবিট বলেছে তাই n এর ভ্যালু 2ই নিয়েছি। যদি থার্ড এক্সাইটেশন স্টেট বলতো তাহলে n এর ভ্যালু 3 এর জায়গায় 4 নিতাম। সেকেন্ড এক্সাইটেশন স্টেট যদি বলতো তাহলে n এর ভ্যালু 2 এর জায়গায় 3 নিতাম। এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবি, ভালো করে খেয়াল রাখবি। বেশ, 5 আমাদের কমপ্লিট হলো। এবারে আমরা 6-এর সামটায় আসি। দেখ কি বলেছে, স্ক্রিনে দেওয়া আছে, ভালো করে পড়। 6-এর সামটা হচ্ছে পুরোটাই এসির ওপরে, অল্টারনেটিং কারেন্টের ওপরে। ভালো করে দেখ, a 80 ohm resistor and a 1 ohm inductor, 1 Henry inductor, and a 40 microfarad capacitor are connected in series to an AC supply of 220 volt such that the circuit draws the maximum current. At this stage, calculate the resonant frequency of the circuit, capacitive reactance of the circuit, impedance of the circuit, current flowing through the circuit, phase difference between the capacitive and inductive voltage, and the last one is voltage across L and C। মানে এই একটা অঙ্ক করলে তোরা এসি পুরোটাই কভার হয়ে গেল বলতে পারিস। এই একটা অঙ্ক করলে এসি পুরো অঙ্ক কভার হয়ে গেল। লেটস সি কি করে করি। 6-এর এ দেখ, প্রথমে এতে আসি। কি বলেছে, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য সার্কিট। আগে এই অঙ্কগুলো করতে গেলে প্রথম কি করব জানিস তো, আগে যে যে ভ্যালুগুলো দিয়েছে সেই ভ্যালুগুলো লিখে নেব। দেখ, আর রেজিস্ট্যান্স কত দিয়েছে 80 ওহম, এল কত দিয়েছে 1 হেনরি, সি কত দিয়েছে 40 × 10⁻⁻6 এত ফ্যারাড, মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে করে নিলাম। আর ভি কত দিয়েছে 220 ভোল্ট। দেখবি এতে অঙ্ক অনেক সোজা হয়ে যাবে। এবার আমরা এবার ফর্মুলা ফুটি অঙ্ক। এফ এর ভ্যালু আমরা জানি 1/2π √LC, সবকটা এল দেওয়া আছে, সি দেওয়া আছে, 2π এর ভ্যালু, সবকটা ভ্যালু আমরা পুট করে দিলাম। তাহলে পুট করলে দেখবি আসছে কত 25.18 হার্টজ। আমি আবারও বলছি, আই এম নট আ হিউম্যান কম্পিউটার, আমিও ক্যালকুলেট করে মানে ক্যালকুলেটারের ইউজ করেই আমি ভ্যালুটা বসিয়েছি। বিতে আসি। বিতে কি বলেছে দেখ, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স অফ দ্য সার্কিট। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, তার আগে ওমেগাটা বার করি। ওমেগা মানে কি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি হয় 2πf, 2π রইল,
এফ আমরা বার করেছি কত 25.118 হার্টজ। তাহলে ক্যালকুলেট করলে দেখবি ওমেগা আসছে, আচ্ছা ওমেগাটাকে আমি এভাবেই রেখে দিই, সহজ হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেট না করে এভাবেই রেখে দিই, তাহলে পরের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। আমরা বার করছি কি এক্সি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ইকুয়ালস টু 1/c ওমেগা। আমরা সি এর ভ্যালু জানি, ওমেগাটা এইটা। পরপর দেখবি আমরা যদি বসিয়ে দিই 2πটা দিয়ে ক্যালকুলেট করলে সোজা হয়ে যাবে। আমি আর ক্যালকুলেট তোদের বসাচ্ছি না ভ্যালুগুলো, আমি ডিরেক্ট আনসারটা বসিয়ে দিচ্ছি। ক্যালকুলেটারে টিপে তোদের করার দায়িত্ব নিজেদের। 0.9 এত ওহম। এক্সি যদি এক্সেল বলতো, এখানে এক্সেলটা বলেনি, এক্সেলটা বার করে নি কারণ আমাদের পরে কাজে লাগবে। এক্সেল ইকুয়ালস টু হচ্ছে এল ওমেগা। এক্সি আর এক্সেল দুটোই কিন্তু রেজিস্ট্যান্সের দুই ভাই, কিন্তু যমজ ভাই, ইউনিটটা কিন্তু ওমই হবে। এল এর ভ্যালু দেওয়া আছে দেখ 1, ওমেগা তো আমরা বারই করেছি, বসিয়ে দিলে দেখবি এক্সেলটা আমার বেরিয়ে যাবে এখানে এত ওহম। এবার ক্যালকুলেশনের দায়িত্বটা তোদের নিজেদের। এবার সিতে আসি। সিতে বলেছে দেখ ইম্পিডেন্স জেড, এটাও কিন্তু রেজিস্ট্যান্স। ফর্মুলা কি? এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু এক্সএল এর ভ্যালু আমরা জানি, বের করেছি, মাইনাস এক্সির ভ্যালুও বার করেছি, তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে দেখ 80 স্কোয়ার। দেখবি এক্সেল বার করলে ভ্যালুটা এইরকম আসবে 158.13 এত আসবে। তাহলে আমরা যদি এই সবকটা ভ্যালু বসিয়ে এই জিনিসটা ক্যালকুলেট করি, তাহলে জেড এর ভ্যালু চলে আসবে দেখবি জেড ইকুয়ালস টু নিয়ার অ্যাবাউট 80 ওহম, নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি। এবার আমরা ডিতে আসি। কারেন্ট V ইকুয়ালস টু IR, I ইকুয়ালস টু V বাই R, ওমসের ম্যাথমেটিক্যাল ফর্ম অনুযায়ী। V বাই আর এর জায়গায় এখানে Z, টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, এসি সার্কিট, Z ইম্পিডেন্স। তাহলে V কত দেওয়া আছে 220 বাই Z কত বেরোলো 80, তাহলে করলে চলে আসবে দেখবি 2.75 এত অ্যাম্পিয়ার। ইতে আসি। ফেজ অ্যাঙ্গেল, আমরা ফাই এর ফর্মুলা কি জানি? ফাই ইকুয়ালস টু tan ইনভার্স এক্সএল মাইনাস এক্সি বাই আর। তাহলে দেখবি এক্সএল এর ভ্যালু আমাদের জানা, এক্সির ভ্যালু জানা, আরও দিয়ে দিয়েছে 80, তাহলে করলে চলে আসবে দেখবি tan ইনভার্স 0.00005। এবার এটাকে ক্যালকুলেটারে বসিয়ে শিফট ট্যান টিপলেই ট্যান ইনভার্স চলে আসবে। ক্যালকুলেশনের দায়িত্ব তোদের নিজেদের। এবারে এফে আসি। এফে কি বলেছে দেখ, ভোল্টেজ অ্যাক্রস এল অ্যান্ড সি। তাহলে প্রথমে এল এর অ্যাক্রসে বার করি, ভিএল। তাহলে এল এর অ্যাক্রস যখন বলেছে রেজিস্ট্যান্স এল এরই জিনিস নিতে হবে, তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর এর জায়গায় লিখবো এক্স এল। এবার আই এর ভ্যালু আমরা বার করেছি, এই যে এক্স এলও আমরা বার করেছি, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বসিয়ে দিলে এত ভোল্ট। দিস ইজ দ্য আনসার। অ্যান্ড ভিসি যখন বার করব বুঝতেই পারছিস, আই ইন্টু তখন হয়ে যাবে কি এক্সসি, কারণ যখন ক্যাপাসিটারের রেসপেক্টে বার করছি আমরা ভোল্টেজটা, তখন ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সই কাজ করবে রেজিস্ট্যান্স হিসেবে, আর নয়। তাহলে আই এর ভ্যালুটাও আমরা বসিয়ে দিতে পারি 2.75 ইন্টু এক্সিটাও আমরা বার করেছি, করলে ক্যালকুলেটারে বসালেই দেখতে পারবি যে এত ভোল্ট আসছে। ক্যালকুলেশন নিজেদের দায়িত্ব হলো। এবারে 7 সামটায় আসি। দেখ তোরা স্ক্রিনে 7 সামটা দেখতে পাচ্ছিস, ডায়াগ্রামটা পরিষ্কার দেখতে পাচ্ছিস যে 7 একটা সার্কিট দেওয়া আছে, ইউ শেপড একটা টার্ম দেওয়া আছে, যেখানে বলা আছে দ্য ফিগার বিলো শোজ টু thick metallic rails CD and GH kept parallel to each other 0.8 meter apart. They are joined to each other by a resistance wire capital R having a resistance of 5 ohm. A thick metallic rod PQ rests on the rails. There is a uniform magnetic field
B equals to 0.2 Tesla, which is perpendicular to the plane of the rails, putting into the paper. এবার আমাকে কি বার করতে বলা আছে দেখ, এ দিয়ে বলা আছে 1 নম্বর দিয়ে calculate the magnitude and the direction of induced current in the rod PQ if it is moved towards the right with a constant velocity v equals to 36 কিলোমিটার। ফার্স্ট আমরা এটা নিয়ে কাজ করি। প্রথম যখন এই ধরনের জিনিস দেখবি, মানে ডায়াগ্রামটা এইরকম দেখবি, এরকম ইউ টাইপের দেওয়া আছে, যাই দেওয়া থাকুক মাথায় রাখবি কোন ফর্মুলা, মানে কোন পার্টটা থেকে এই অঙ্কটা দেওয়া আছে। মোশনাল ইএমএফ সব সময় মাথায় রাখবি। এরকম একটা ইউ শেপের টার্মিনাল আছে, সেখানে একটা রড বা রেল কিছু একটা আমরা ইনসার্ট করেছি, এবার সেটাকে টানা হ্যাচড়া করছে। মোশনাল ইএমএফ কি হয়, ফর্মুলা কি হয়, ইএমএফ ইকুয়ালস টু বি এল ভি। বি দেওয়া আছে 0.2 টেসলা ইন্টু এল দেওয়া আছে কত, এল দেওয়া আছে কত দেখ 0.8 ইন্টু ভি দেওয়া আছে কত দেখ 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে নেবো, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে 18×2=36। তাহলে সবকটা ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, ক্যালকুলেট করি, তাহলে চলে আসবে 1.6 ভোল্ট। তাহলে আই ইকুয়ালস টু চলে আসবে ইএমএফ বাই আর, ইএমএফ বেরোলো কত 1.6 ডিভাইডেড বাই আর আমাকে দিয়ে দেওয়া আছে অঙ্কে 5। সবকটা ভ্যালু যদি পুট করি 0.32 এত অ্যাম্পিয়ার। কিভাবে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, এবারে যদি আমরা পরেরটা দেখি, বি এরটা দেখি কি বলেছে, দ্য রড PQ is now made to perform SHM with a frequency 3 Hz and an amplitude of 4 cm. Calculate the maximum value of EMF induced in the rod. বেশ ভালো কথা, আমরা প্রত্যেকে জানি EMF ইকুয়ালস টু BLV, আবার V ইকুয়ালস টু আর ওমেগা, এটাও আমরা জানি ক্লাস 11 বিদ্যে। তাহলে BLV এর জায়গায় আর ওমেগা আমরা পুট করে দিলাম। তাহলে BL আর ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে 2πf, এটাও আমরা জানি, পুট করে দিলাম। তাহলে হয়ে গেল দেখ, বি এর জায়গায় 0.2 দেওয়াই ছিল, এর জায়গায় এল এর জায়গায় 0.04, কারণ ভালো করে অঙ্কটা খেয়াল করলে দেখ 4 সেন্টিমিটার দেওয়া আছে অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড মানেই হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইটস মিন পজিশন, দ্যাট মিনস দ্য লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ 4 সেন্টিমিটার মানে হচ্ছে 0.04 মিটার ইন্টু 2π মানে 3.14, আর ফ্রিকোয়েন্সি দেওয়াই আছে দেখ, ফ্রিকোয়েন্সি 3 হার্টজ। তাহলে আমরা এখানে 3 বসিয়ে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল রেডিয়াসটা। আচ্ছা, এলটা বসাই। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম না, এটা হচ্ছে রেডিয়াসটা, যেটা আমার অ্যাম্পলিটিউডের, কারণ ম্যাক্সিমাম অত দূর পর্যন্তই গিয়ে সে ঘোরাতে পারে, তার মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাই তো হচ্ছে আমার রেডিয়াস। আর তাহলে ওটা আর এর জায়গায় আমি এলটা বলেছি, সরি, এলটা তো আমার অলরেডি আগে থেকেই দেওয়াই ছিল 0.8। তাহলে সবকটা ভ্যালু যদি আমরা পুট করে নিই, তাহলে চলে আসবে কত 1.2 এত মিলিভোল্ট। ডান। এবারে আমরা চলে আসি পার্ট 2তে, সাব পার্ট 2তে একটা সার্কিট দেওয়া আছে। দেখ, সার্কিটটা আঁকি প্রথম। এই আছে, তার সঙ্গে এখানে একটা ভোল্টমিটার অ্যাড করা আছে। এটা হচ্ছে 3000 ওম, এটাও হচ্ছে 3000 ওম, আর ভোল্টেজটা দেওয়া আছে 42 ভোল্ট। বেশ ভালো কথা। এবারে বলা আছে দেখ, ইন দ্য ফিগার ফাইন্ড দ্য রিডিং অফ দ্য ভোল্টমিটার হ্যাভিং আ রেজিস্ট্যান্স 2000 ওম। তার মানে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স অঙ্কে বলে দেওয়া আছে 2000 ওম। আগে সার্কিটটা তোরা এঁকে নে খাতায়,
স্ক্রিনটাকে একটু পজ কর, স্ক্রিনে তো কোয়েশ্চেনটা দেওয়াই আছে, স্যার পজ করে আগে সার্কিটটা খাতায় এঁকে নে, তাহলে দেখবি অঙ্কটা বুঝতে আরও সুবিধে হবে। ডায়াগ্রামগুলো সবসময় খাতায় এঁকে নিবি, ইভেন পরীক্ষার খাতাতেও তাই করবি। তাহলে এখানে প্রথম আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বার করব। দেখতেই পাচ্ছিস এই 3000 এই 2000 প্যারালালে আছে, তাহলে প্যারালালে থাকলে কি হবে, R1 R2 বাই R1 প্লাস R2, মানে 3000 ইন্টু 2000 ডিভাইডেড বাই 3000 প্লাস 2000, যেটা হলো তার সঙ্গে দেখ 3000টা কীভাবে থাকবে, সিরিজে একই সঙ্গে কানেক্টেড, মানে প্লাস 3000 করলে দেখবি চলে আসবে কত, 21000 বাই 5 এত ওম। আমি এটাকে পয়েন্টে করলাম না, কারণ পরে আমার ক্যালকুলেশনের সুবিধে হবে। সবসময় চেষ্টা করবি পয়েন্টে না করে এরকম ফ্র্যাকশানে রাখার, একদম লাস্টে গিয়ে এন্ডে গিয়ে পয়েন্টে করবি, তাহলে দেখবি ক্যালকুলেশন সুবিধের হচ্ছে। তাহলে এবার আমরা আইটা বার করে নিই। আই ইকুয়ালস টু কী হবে, ভি বাই আর, আর এখানে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, ভি দেওয়া আছে দেখ 42 বাই আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 21000 ডিভাইডেড বাই 5, তার মানে আই ইকুয়ালস টু দাঁড়িয়ে গেল দেখ, আই ইকুয়ালস টু দাঁড়িয়ে গেল দেখ 42 ইন্টু 5টা উপরে চলে গেল ডিভাইডেড বাই 21000, ক্যালকুলেট করলে কত চলে আসবে, 10⁻⁻2 এত অ্যাম্পিয়ার। এবার বলেছে রিডিং অফ ভোল্টমিটার, ভোল্টমিটার রিডিং নিশ্চয়ই ভোল্টেজই দেবে, সেই ভোল্টেজটা কত হবে, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, আইটা কত বেরোলো 10⁻⁻2 ইন্টু এইখানে হচ্ছে আর এর খেলাটা, আর কি হবে, আরটা আর ইকুইভ্যালেন্ট নয় কিন্তু, তাহলে তো সেই পুরো জিনিসটারই আবার বেরিয়ে যাবে, 42ই আবার পেয়ে যাব। ভোল্টমিটার রিডিং বললে ভোল্টমিটারের সঙ্গে যেটা আছে মানে এই জিনিসটা, মানে শুধু এই যে ইকুইভ্যালেন্টের যে ফার্স্ট পার্টটুকুনি মানে প্যারালালে থাকলে যেটা হয় সেটাই নেব। কারণটা কি, আমরা জানি প্যারালালে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, তার মানে 2000 ওহমের ক্ষেত্রেও যে পোটেনশিয়ালটা পাবো 3000 ওহমের ক্ষেত্রেও সেই পোটেনশিয়ালটা পাবো। দ্যাটস ওয়াই আমি পুরো রেজিস্ট্যান্সটাকে না নিয়ে বা ভোল্টমিটারের রিডিং যেহেতু মাপছি 2000 ওম, শুধু ওইটাকে না নিয়ে আমি 2000 ওম এবং তার অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সটা আছে ওই পুরোটা নিচ্ছি, মানে ওই প্যারালাল কম্বিনেশনের পুরোটা। তাহলে তা যদি হয় তাহলে এই জিনিসটাই শুধু নেব, তাহলে নিলে কি চলে আসবে না, ইন্টু 3000 ইন্টু 2000 ডিভাইডেড বাই 3000 প্লাস 2000, তাহলে করলে চলে আসবে দেখবি 12 ভোল্ট। দিস ইজ মাই আলটিমেট আনসার। ডান। তাহলে আজকে এতদূর পর্যন্ত আমরা করছি, নেক্সট এপিসোডে আমরা এর পরের থেকে স্টার্ট করব। ততক্ষণ পর্যন্ত কিপ স্টাডিং এবং ভালো করে অঙ্ক, আগের ভিডিওতেও আমি যেটা বলেছি যে সবসময় অঙ্ক করার আগে আমি কি করে দিচ্ছি সেটা দেখবি না, আগে নিজে করার চেষ্টা করবি, তাতে ভুল হতেই পারে। এই ভিডিওটার ক্ষেত্রেও আমি সেম কথাটা বলবো, সেই একই জিনিস অ্যাপ্লাই কর, তাহলে দেখবি অঙ্ক শিখে গেছিস। আর আমি আবারও বলছি, যে কটা এরকম 3-4টে ভিডিও আমরা পোস্ট করব নিউমেরিক্যালসের ওপর, শুধু সেগুলোই করে যা, সেই টাইপেরই পুরো ঘুরিয়ে দেবে। মানে কোয়েশ্চেন পেপার যখন দেখবি হয়তো নিউমেরিক্যাল ডেটাগুলো চেঞ্জ হতে পারে, বাট টাইপগুলো সেমই থাকবে। ভালো করে এগুলো করে যা, দেখবি ফাটিয়ে এক্সাম দিচ্ছিস। অল দ্য বেস্ট।